আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। সত্যি বলতে জানো, আমি ভাবছি না যে আমি তোমাদের মাঝে আবারও গল্প নিয়ে আসতে পারবো, কিন্তু অবশেষে নিয়ে আসলাম। কে আসল অপরাধী? গল্পের প্রথম পর্বটা শুরু কইরা দেই। আপন ভাতিজিকে দর্শন করার ব্যাপারটা ধামাচাপা দিয়ে বিছানায় গা হেলিয়ে দিয়েছে কবির। বেশ হালকা লাগছে, অনেকদিন ধরে মেয়েটার উপর নজর ছিল, বেশ আকর্ষণীয় দেহ মেয়েটার। যাক, আজকে তাহলে শেষ হলো অপেক্ষা। ভাবতে ভাবতে ঘুম চলে আসছে তার। বাহিরে তুমুল জ্বরের মধ্যে হাতে দড়ি নিয়ে মাঠের দিকে যাচ্ছে তরিন। পরিবারের আপন মানুষদের সামনে চাচার কাছে তার ইজ্জত হারিয়েছে সে। তার মা দেখেছে, মামিও দেখছে, কিন্তু কেউ বাধা দিইনি কেন? কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটছে, পিছন থেকে কাঁদতে কাঁদতে বুড়ি নানিও আসছে। নানি বলছে, তরিন থামো, ওরে পাগলামি করিস না। কিন্তু তরিন থামছে না। মাঠের মাঝে গাছটার কাছে গিয়ে একটা চিৎকার দেয় তরিন। পিছন থেকে আসা নানি কাছে এসে তিনিও একটা চিৎকার দেয়। একটা ছেলে উল্টোভাবে ঝুলছে, ঠিকভাবে দেখা যাচ্ছে না। তখনই বাস পড়ার শব্দ হয়ে চারদিকে বাসের আলো ছড়িয়ে পড়ে। সেই আলোতে তরিন দেখে ছেলেটা ঠিকই তার দিকেই তাকিয়ে আছে। তরিন ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটিতে জমে গেছে। তরিন আর নানি এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোথাও যেতে পারছে না। কাঁদতে আছে তারা। বাজের আলো চলে যেতেই তরিন খেয়াল করে সেখানে কেউ নেই। তরিন ভাবলো তার মনের ভুল। তখন পিছন থেকে কেউ বলল, এখানে এত রাতে কি? তরিন আর তরিনের নানি পিছনে থাকায় সেই ছেলেটি ঠিকই তাদের পিছনে। দেখেই তরিন আর তরিনের নানি জায়গায় জ্ঞান হারায়। যখন তরিনের জ্ঞান ফিরে, তখন দেখতে পাই তারা একটা বাসার সামনে আছে। সামনে আলো জ্বলছে, তার পাশে ছেলেটা বসে আছে। ছেলেটা বলল, উঠছেন তাহলে? তরিন বলল, কে আপনি, আর এখানে কেন এনেছেন? ছেলেটা বলল, আমি গ্রামে একটা কাজে এসেছি, আপনি জ্ঞান হারিয়েছেন তাই এখানে নিয়ে এলাম। তরিন বলল, আমার সাথে তো নানিও ছিল, তাহলে নানি কোথায়? ছেলেটা বলল, তিনি অন্য রুমে ঘুমাচ্ছেন, আর চিন্তার কোনো কারণ নাই, তার আগে জ্ঞান ফিরে এসেছে। তরিন বলল, ও। ছেলেটা বলল, বললেন না তো কেন এত রাতে আপনি দড়ি নিয়ে ওইখানটায় গিয়েছিলেন? তরিন বলল, আমার এই জীবন রেখে কি লাভ? ছেলেটা বলল, এমন কি হয়েছে যে আপনি আপনার জীবনটাই রাখতে চান না? তখন তরিন বলতে শুরু করলো, অনেক আগ থেকে আমার চাচা নজর ছিল আমার উপর। চাচা আমাকে চেয়েছিলেন। যখন আমি এসব জানতে পারি, তখন আমাকে তারা ঘরে আটকে আর কিছু বলতে পারছে না। তরিন শুধু পাগলের মতো কান্না করছে। ছেলেটার আর বুঝার বাকি রইল না যে তার সাথে কি হয়েছে। ছেলেটা তার হাত মুঠিবদ্ধ করে। ছেলেটা বলল, অপরাধ কি আপনি করছেন? তরিন বলল, না। ছেলেটা বলল, তাহলে আপনি কেন মরবেন? তখন তরিন বলল, ওদের ক্ষতি কে করবে? ছেলেটা বলল, আপনি যান, এখন ঘুমিয়ে পড়ুন, অনেক রাত। তরিন কোনো কিছুই বলছে না, শুয়ে আছে। একটা অপরিচিত ছেলে তার সামনে, কিন্তু তার বই হচ্ছে না, কারণ হারাবার মতো যে তার কাছে কিছুই নেই। তরুণ ঘুমিয়ে পড়তেই ছেলেটা একটা লম্বা ব্যাগ নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ঘুম থেকে উঠে যায় কবির। প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। বাসা থেকে বের হতে খেয়াল করে উত্তর দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। কবির বলল, ওইখানে কে? অন্ধকার থেকে বলল, কবির। কবির কোনো উত্তর দেয় না। আবারও ডাক আসলো, কবির। কবির এই ডাক শুনে যেন তার হাত পা কাঁপছে, কারণ এত রাতে কে এখানে? কবির তাড়াতাড়ি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হই। আবারও ডাক আসলো, কবির। তখন কবির একটু রাগী কণ্ঠে বলল, আরে কি হয়েছে? তখন যেন একটা চেনা কণ্ঠ বলল, চাচা এদিকে আসো। তখন কবির বলল, তরিন তুই বাহিরে? ওহ, মজা পেয়েছিস তাহলে এখন আবার, তাই তো? তখন আবারও তরিনের কণ্ঠে আওয়াজ আসলো, কবির হাসতে হাসতে অন্ধকারে হারিয়ে যায়। পরের দিন সকালে মাঠের মাঝে সেই গাছের প্রতি ডালে ডালে কবিরের দেহ বাঘ বাঘ হয়ে যেন ঝুলে আছে। এত ভয়ানক কাজ কে করতে পারে? গ্রামের মাঝে একটা প্রশ্ন, কে করলো এই কাজটা? জানতে চাইলে এই গল্পের সাথেই থাকেন। আর তরিন তো বলছিল ওদের, তার মানে কি কবির ছাড়া আরো কেউ আছে? তাহলে তাদের হাল কি কবিরের মতোই হবে, নাকি অন্য কিছু? জানতে চাইলে এই গল্পের সাথেই থাকেন। জানি অনেকদিন পর গল্প দিতেছে আমার ভাই বোনদের কাছে, কিন্তু বিশ্বাস করো কাজের অনেকটাই চাপ, তাই ভেবে নিয়েছিলাম যে আইডিটাও সেল করে দিমু। যদি তোমাদের রেসপন্স পাই আর 10,000+ কফি লিংক পাই, আশা করি আমি আবারও ব্যাক করবো পার্ট 2 নিয়া।
তো ভালো থাইকো সবাই, টার্গেটটা পুরা কইরা দিও, 10,000 কপি লিংক চাই।